আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে আমাকে আপনারা যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন এবং শুনবেন, সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিশ্চয়ই চিন্তা করছেন যে হঠাৎ করে লাখো মানুষ যদি যমুনা ঘেরাও করে এদেরকে না নামান, পরিস্থিতিটা আরো খারাপ হবে, সেটাও আমরা হয়তো দেখতে থাকবো যদি বাংলাদেশের জনগণ এখনো জেগে না ওঠেন। এখন এতদিন যখন আমরা চিল্লাচ্ছিলাম যে মাইনরিটি হত্যা হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, আওয়ামী লীগ নিধন হচ্ছে, অমুক নিধন হচ্ছে, তমুক নিধন হচ্ছে, এইটা যতটুকুই বা মানুষ শুনেছে, পৃথিবীর মানুষ গতকালকে পোপের এই ভাষণের পর সারা বিশ্বের মানুষই মনোযোগ দিয়ে শুনেছে এবং তারা এখন চিন্তা করছে আসলেই বাংলাদেশের অবস্থান কি। আর এতেই কিন্তু এটা বিশাল ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। একদিকে সুশীলা কার্কি, যিনি নেপালের ইন্ট্রিম প্রধান, একটা ছোট্ট দেশ, আমাদের 1/4 যাদের অর্থনীতি, ইকোনমি সবকিছু আমাদের চেয়ে অনেক অনেক নিচে, 1000 গুণ নিচে, সেই দেশের প্রধানমন্ত্রী বলে দেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না। আরেকদিকে পোপ, যাকে সারা বিশ্বের সকলের সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখেন, তিনি বলছেন বাংলাদেশে হত্যা, খুন, গুম চলছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এই কথাটা যখন পোপের মুখ থেকে আসে তখন সারা বিশ্ব দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হয়। আসলে দ্বিতীয়বার চিন্তা করতে না, তখন তারা সিদ্ধান্তে উপনীত হয় যে বাংলাদেশ আসলে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেই দিকেই বাংলাদেশ যে যাচ্ছে বা চলে গেছে, সেটা এতদিন যে সমস্ত সাধারণ জনগণও জানতো না, ইউরোপ, আমেরিকা বা অন্য দেশের, তারাও এখন জেনে গেছে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং আমাদের পরিস্থিতি যে আসলে কোথায় যাচ্ছে সেটা এখন দেখার বিষয় আর নেই, সেটা এখন অনুভবের বিষয় নেই, সেটা এখন আমরা সকলে চাক্ষুষ দেখছি এবং এরপরে পরিস্থিতিটা আরো খারাপ হবে, সেটাও আমরা হয়তো দেখতে থাকবো যদি বাংলাদেশের জনগণ এখনো জেগে না ওঠেন। লাখো মানুষ যদি যমুনা ঘেরাও করে এদেরকে না নামান, তাহলে এই পরিস্থিতি আরো খারাপ হবে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের মান সম্মান জিরো এখন। এরপর হয়তো নিষেধাজ্ঞাই দিবে আমাদেরকে সকলকে, যে বাঙালি বললেই রাস্তাঘাটে ঘৃণার চোখে দেখবে, থুতু দিবে আমাদের মুখে। নেপালের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান যিনি আছেন, সুশীলা কার্কি, তিনি অবশ্য নেপালের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। তিনি বলছেন যে বাংলাদেশের মতন হতে দিবেন না নেপালকে, মানে নেপালের অবস্থা বর্তমানে যা, তাতে তিনি চান না যে এই দেশও বাংলাদেশের পরিস্থিতি আসুক। কারণ নেপালও জানেন আপনি যে স্টুডেন্টরা একটা বিপ্লব করেছিল, জ্বালাও পোড়াও করেছিল এবং সুশীলা কার্কি যেই মুহূর্তে ওই দেশের ক্ষমতা নেন, সাথে সাথে স্টুডেন্ট যারা ছিল, ছাত্র যারা ছিল, যুব সমাজ যারা ছিল, সকলে ঘরে ফিরে যায় এবং সেখানকার প্রধানমন্ত্রী, রাজা, এরা যদিও দেশ ছেড়ে চলে গিয়েছিল, এরা আবার ফেরত আসে এবং রাজনীতি করছে। ওখানে আমাদের দেশের মতন এরকম হত্যা, সংঘর্ষ, জ্বালাও পোড়াও কিছুই নেই। কারণ ওদের দাবি ছিল, দাবিতে সরকার প্রধান চলে গিয়েছিল, এরপরে সেনাবাহিনী এবং ইন্ট্রিম গভর্নমেন্ট ক্ষমতা নেয়, নিয়েই বলে যে 6 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিবে, যে জিতবে সে আসবে। ওকে, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। কিন্তু সেই থেকে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশে আমাদের নোবেল বিজয়ী এসেছেন, এরপরে হত্যা, খুন, ধর্ষণ তো কমেই নেই, বরঞ্চ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেদারসে হত্যা করছেন এবং এইটাই নাকি ওনাদের তৃতীয় স্বাধীনতা। একই ধরনের ঘটনা যখন নেপালেও ঘটেছে, নেপাল শান্ত হয়ে গেছে, বাংলাদেশ এখনো শান্ত করতে পারেনি, কারণ এটা জিয়ে রাখা হয়েছে। সেই সময় গতকাল বা পরশু হতে পারে, সুশীলা কার্কি টিভি সেটের সামনে বসেই বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশের মতো হতে দিতে পারি না, মানে মৌলবাদীদের আখড়া, হত্যা, ঘুম, নৃশংসতা হতে দিতে পারি না, কারণ আমাদের নেপালের জনগণ অনেক কষ্ট করেছে, অনেক কিছুই করেছে, তবে আমরা চাই না এই দেশ আরেকটা বাংলাদেশ হয়ে যাক। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ,
বিজিবি আর পিঠ দেখাবে না, তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনার জলে। স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা, এমনকি সমুদ্র সীমানাও চরম ঝুঁকিতে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সেখানে প্রতি মাসে অপহৃত হচ্ছে বাংলাদেশের জেলেরা। তাদের উদ্ধারে সরকারের তৎপরতা দূরের কথা, দিনে দিনে পরিণত হচ্ছে গা সওয়া ঘটনায়। মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর 9 মাস ধরে কার্যত অচল হয়ে আছে। তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিজিবি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতি মাসেই ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশিদের গায়ে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আরাকান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন, তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠলো কিভাবে? বাংলাদেশের ভেতরে ঢুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো। বুক দেখানোর নির্দেশ পাওয়ার পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিচ্ছে, চোখে চোখ রেখে কথা বলার হুঙ্কার, মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত। পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে তা নিয়েও দেখা দিচ্ছে সংশয়। নতজানু সরকারি নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত প্রশাসনকেও। নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ বাংলাদেশিরা নামছেন রাস্তায়, সাথে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। এমন নজিরবিহীন দৃশ্যের মধ্যে শীতনিদ্রা ভর করেছে ম্যাজিক মানের সরকার। বাংলাদেশের 3 দিকে ভারতের সাথে আর একদিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে। বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ নাই। মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সবশেষ 11ই জানুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা। সীমান্তের উপার থেকে আসা গুলিতে টেকনাফে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়। শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন। পরে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পালিয়ে বাংলাদেশে ঢোকার সময় 54 রোহিঙ্গা যোদ্ধাকে আটক করা হয়েছে। তাদের অনেকেই গুলিবিদ্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের 3টি সশস্ত্র গোষ্ঠী। এরা হলো আরাকান সালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনী। আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়, 3 দিন ধরে টেকনাফের হোয়াইকাং এর ওপারে রাখাইন রাজ্য ও দেশটির সীমান্তে 3 রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটেছে। ওপারে গুলি এসে পড়ছে হোয়াইকাং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে। আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। 10ই জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত রাখাইন রাজ্যের বড়িবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি, মার্টারশেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী ইউনিয়নের 11টি গ্রাম কেঁপে উঠছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। নাফ নদীও হয়ে উঠেছে বিপদসংকুল। মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা, এটি নতুন কিছু নয়। গত 25শে নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল, রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য 20টি গ্রাম। 23শে নভেম্বর বিডি নিউজ 24 এর শিরোনাম ছিল, আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরএসও ওপারে আতঙ্ক। 2রা নভেম্বর ডেইলি স্টারের শিরোনাম ছিল, সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি। এই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতি রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। পাহাড় এলাকায় এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনায় তার সর্বশেষ উদাহরণ। বিজিবির তথ্য অনুযায়ী 2024 সালের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত 65 জন বাংলাদেশি ল্যান্ডমাইনে আহত হয়েছে। আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ
নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত 116 জন বাংলাদেশের জেলেকে অপহরণ করেছে। গত বছর প্রথম 9 মাসে অপহৃত 235 জেলার মধ্যে 124 জন ফিরলেও এখনো 62 জন রোহিঙ্গা সহ 111 জন তাদের হাতে বন্দী। গত 4 জানুয়ারি দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম ছিল নাফ-নদে আরাকান আর্মির দাপট, টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ 9 মাস, যে কারণে রাজস্ব ক্ষতি 500 কোটি টাকা। দর্শক, 2024 সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল, আরাকান আর্মির রাখাইন বিজয় সেই সামগ্রিক অংশ ছিল। বিবিসি বলছে তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে 3টি সশস্ত্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল তার একটি হচ্ছে আরাকান আর্মি। বাকি দুটো হলো তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জিএনএলএ ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এমএনডিএ। মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারী অস্ত্রের যোগান, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতার নিচে আসা এবং অস্ত্র ভাগাভাগি করা জান্তা সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যের পথ ও ঘাটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে। এই সফলতার পথ ধরে খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের 17টির মধ্যে 14টি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয়। কিন্তু 1 বছরের ব্যবধানে শান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। পিছু হতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। এমএনডিএ এখন জান্তা বিরোধী যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। ফলে 1 বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা। তারা বলছেন, যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থায় এখনো আরাকান আর্মির হয়নি, তবু আরসা আর আরএসএর যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মির। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি। ভারতের সঙ্গে সম্পর্কে শিথিলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায়। বিজিবির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে। এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে। অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন। করিডোর এবং আরাকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি। আরাকান আর্মি সশস্ত্র যোদ্ধাদের বাংলাদেশের ভিতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে। অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও হয়ে পড়েছে অপ্রতিরোধ্য। এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা। দর্শক, সরকার মুখে কথার তুপড়ি ছোটালো, বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। ক্ষমতায় আসার 4 মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুড়েছিলেন বিএসএফ এর প্রতি। বলেন, ভারতীয় সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না, তারা যাতে বুক দেখায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারপরও প্রায় 13 মাসে বিজিবির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি। বরং পরিসংখ্যান বলছে 5 বছরের মধ্যে 2025 সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশনার কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য গত 1 বছরে আর শোনা যায়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন অসহায়ত্ব। গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই, কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ভারত সীমান্তেই শুধু নয়, 1.5 বছরে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত। অধ্যাপক ইউনূস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। গত বছরের 14 মার্চ অধ্যাপক ইউনূস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে হঠাৎ করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন। সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাবা দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন, আল্লাহর হাসে দোয়া করি সামনের ঈদুজ্জেন অনেরা নিজের বাড়ি যাইয়েরে ঈদ গরিন ফারান। এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। প্রায় 1 বছরে একজন রোহিঙ্গাও ফেরত যাননি, উল্টো বাংলাদেশে নতুন করে ঢুকেছে আরো 2 লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তা কমে আসছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য। রোহিঙ্গা সংকট আরো জটিল হওয়ার পাশাপাশি
পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরো নাজুক করেছে। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। মিয়ানমারের জান্তা সরকারের সমর্থন পুষ্ট রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ। নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথেই পা বাড়িয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যে আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে। গত 8 নভেম্বর বিজিবি এক বিবৃতিতে জানিয়েছিল, কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি। এতে বলা হয়, আরাকান আর্মির স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত 3 জন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে 3 জন গুলি ছোড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই। আরাকান আর্মি যতদিন জান্তার আক্রমণের মুখে বেকায়দায় ছিল, ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে। এমনকি সংগঠনটির খোদ সামরিক প্রধান তুয়াইমাত নাইং বলেছিলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে যাই বলুক তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন। তারপর থেকে মানবিক করিডোর নিয়ে কতটা জল ঘোলা হয়েছে সেটা সবারই জানা, কিন্তু তার এমন যোগাযোগ রক্ষা সত্ত্বেও আরাকান আর্মির প্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের শত্রু এবং বাংলাদেশকে প্রতিপক্ষ আখ্যা দিয়েছেন। আরাকান আর্মির প্রধান তুন মায়াত নাইং অভিযোগ করে বলছেন, আরসা ও আরসুর হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত রয়েছে। যদি এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। দর্শক, সীমান্তের উপরে ঘটনাকে 1.5 বছরে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সমর্থন ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয়। সরকার বেশ কয়েকজন উপদেষ্টাও বিভিন্ন সময় বিষয়টি স্বীকার করেন। এই প্রকাশ্য অবস্থান মিয়ানমার সীমান্তের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে। আরাকান আর্মিকে সমর্থনের বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে। যে কোনো সময় এর বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকার হয়ে মিয়ানমার ইস্যুতে এমন স্পর্শকাতর অবস্থান নেওয়া হচ্ছে কেন? কেন আরাকান নিয়ে এত বেশি আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? এর ফলে গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া অস্থিরতার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বাংলাদেশিরা। এই অস্থিরতার দায় কি এড়াতে পারবে 1.5 বছরের ম্যাজিক্যাল সরকার? বাংলাদেশের হাইকোর্ট অভূতপূর্ব একটি রায় দিয়েছে। হাইকোর্ট বলছে, এখন থেকে মুসলিম পুরুষরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করতে গেলে প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রীর কোনো প্রকার অনুমতি নিতে হবে না, কারণ ইসলাম এমন কোনো অনুমতির কথা উল্লেখ করেনি। তাই ইসলামিক আদালত এই রায়টি দিয়েছে। তো এই রায়ে আমাদের বাংলাদেশের নারীরা কষ্ট পাবেন নাকি আনন্দিত হবেন সেটা একটু পরে, নারীদের আবার কিসের কথাবার্তা, তাই না? আমরা বরং মানবিক বিয়ে নিয়ে একটু ভাবি। 501 মামুনুল হকদের কি হবে? তাদের ব্যাপারে তো আদালত কিছু বলে নাই। অর্থাৎ ওই যে আমার বউ আমার বউ, আমার দ্বিতীয় বউ আমার বউ, তোমার বউ আমার বউ, বন্ধুর বউ, 501 রিসোর্ট, রিফ্রেশমেন্ট, মামুনুলদের ব্যাপার নিশ্চয়ই আদালত বিবেচনা করবে, কারণ এখন এই দেশটা তো মামুনুলদের। এই যে ইউনুচ্চা ক্ষমতা দখলের পর থেকে নারীদের অবস্থান কোথায় নিশ্চয়ই খেয়াল করেছেন। আমাদের সেই সকল আপুরা কোথায় যারা বলেছিলেন না যে আমি নারী হয়ে বলছি, আমার নারী হিসেবে কোনো কোটার দরকার নাই। নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে ইউনুচ্চা ক্ষমতা দখল করলো। ইউনুস জ্ঞান পুরো বাংলাদেশে মবের রাজ্য কায়েম করলো। তাদের কোনো সভা সমাবেশে নারীর উপস্থিতি নেই বললেই চলে। এখন এই যে অভূতপূর্ব রায়, আদালতের খেলা, হয়তো রায় বাতিল হবে, হয়তো আরো কিছু আমরা শুনতে পারবো, কিন্তু মেসেজটা দেখেন, মুসলিম পুরুষরা বিয়ে করবে, অনুমতি আবার কিসের? তো এই বাংলাদেশে অর্ধেকের বেশি নারীরা রয়েছেন। আপুরা, আপনাদের কেমন লাগছে? আপনার জামাইয়ের যদি মনে হয় অমুকরে বিয়ে করবে, তমুকরে বিয়ে করবে, করে ফেলবে, কিসের অনুমতি?
সামর্থ্য থাকলেই বিয়ে করবে। এখন সামর্থ্য সেটা আর্থিক হইতে পারে, আম, বিশেষ ইয়ার হইতে পারে। বিষয়টি অনেক সময় দুঃখে হাসি আসে। আজকে ইরানের দিকে তাকান, লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে। কেন? এই যে পুরুষতন্ত্র, নারীদেরকে মানুষ মনে না করা, বস্তা বন্দি করে রাখা, পান থেকে চুন খসলেই পিটিয়ে হত্যা করা, এই যে নির্যাতন নিপীড়ন, এতে জর্জরিত হয়ে আজকে লাখো মানুষ মৃত্যু নিশ্চিত জেনে রাস্তায় নেমে এসেছে। খমিনির ভিত কেঁপে গেছে। ইন্টারনেট বন্ধ, মোবাইল ফোন বন্ধ, সব বন্ধ করে দিয়েও আন্দোলন থামাতে পারছে না। শত শত মানুষকে হত্যা করছে নির্বিচারে। হাসপাতালগুলো লাশের স্তূপ হয়ে গেছে। থামছে না আন্দোলন। আজ ইরান যে আন্দোলনটা করছে, আমাদের বাংলাদেশে ওই আন্দোলন করতে হবে। কারণ বাংলাদেশ আফগানিস্তানের পথে হাঁটছে, ইরানের পথে হাঁটছে। কত বড় বেকুব হলে পরে একটা জাতিগোষ্ঠী, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক চিত্র দেওয়ার চেষ্টা হচ্ছে। কি একটা ভাব! আদালত, হাইকোর্ট বলছে পুরুষরা একাধিক বিয়ে করতে পারবে মুসলিম হলেই। কোনো 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 ভাবনা চিন্তার দরকার নাই। নারীরা, নারীদের বিয়ে, ও নারীরা মানুষ না, একমাত্র পুরুষরাই, তাদেরই সব ইচ্ছা অনিচ্ছা। বিশেষ অঙ্গ শুধু পুরুষের আছে, বিশেষ চাহিদা, যৌনকর্ম করার খায়েশ, আকাঙ্ক্ষা শুধুমাত্র পুরুষেরই আছে, তাই না? নারীর, অবশ্য যে বাংলাদেশে আর বেশিরভাগ নারীরা বর্তমানেও জানেই না যৌনতা কি, তাদের পার্টনারদের যা অবস্থা দেখি, তাতে তো আর আলাদা করে কিছু বলার নাই। আদালত যে ঘটনাটি ঘটালো, এটা দুঃখের নাকি লজ্জার, আপনারা একটু খেয়াল করে দেখেন। যে সকল আপ্পীরা আন্দোলন করেছিলেন, নতুন স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু কাদের কাঁধে চড়ে আপনারা নদী পার হবেন, সেটাও তো একটা বিষয়। ওটা কি হাতি, নাকি গাধা, নাকি পিঁপড়া? অবশ্য হাতি, গাধা, পিঁপড়ারও নির্দিষ্ট ধর্ম আছে। তাদের ধরন অনুযায়ী, তাদের গড়ন অনুযায়ী আমরা বুঝতে পারি কে কি পারবে, কে কি পারবে না। কিন্তু এই যে ইসলামিক সন্ত্রাসী, তাদের কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই। তাদের কোনো রূপ গুণ কিছু নাই, আছে শুধু বর্বরতা। একটা সমাজ, একটা সভ্যতাকে কিভাবে তলানিতে নিয়ে যেতে হয়, তার সকল বন্দোবস্ত এরা করবে। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, বিচারপতি উচ্চ আদালতের, তিনি তিনি কি বুঝে রায় দিলেন? আরে আসিফ নজরুলের বিচারপতি, আসিফ নজরুলের আদালত, কেউ কেউ এটাকে ক্যাঙ্গারু আদালত বলে। আদালতের অবস্থা কি তা তো আপনারা জানেন। কয়েকটা উদাহরণ দেই। পুলিশকে হত্যা করেছে এমন কথাবার্তা বীর দর্বে থানায় বসে বলল মাহাদি নামের ওই জুলাই জঙ্গি। তাকে ওভার দ্য নাইট বেল দিয়ে দেওয়া হলো না? দীপুচন্দ্র রায়কে, যে দাসকে, যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার উদাহরণ সারা বিশ্বে বাংলাদেশিদের আসলে বয়ে বেড়াতে হচ্ছে। বাংলাদেশ শুনলে বলে তোমার দেশে এরকম একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সেই ঘটনায় যারা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত, তাদেরকে ধরে কয়েক ঘন্টার ভিতরে বেল দিয়ে দেওয়া হচ্ছে। এই তাহারিমা ফাহারিমা কি কি নাম, জুলাই জঙ্গি, ওগুলারে ধরে ছাড়ে। আদালত তো আর এখন আদালত নাই। এই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিমাণে শিক্ষকদের নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, অথচ আপনারা দেখবেন না এই শিক্ষকদের যে দলগুলো ইউনুচার বা এই ডিপ স্টেটের সাথে এলাই, তারা কোনো কথা বলছে। আপনি দেখবেন না এই শিক্ষক নেটওয়ার্কের দালাল ফাহিমুদ্দুল হক থেকে শুরু করে অন্য দালাল, যেগুলো আসলে অর্থ খেয়ে বা বিভিন্ন সুযোগ সুবিধায় বা বিভিন্ন ব্যক্তি আক্রোশ থেকে এই জুলাই জঙ্গিদের এখনো চেটে যাচ্ছে, তাদের পক্ষ থেকে শিক্ষকদের উপরে নির্যাতন নিপীড়ন নিয়ে কোনো কথা বলতে তারা বলবে না। তারা আবার যখন এই বাংলাদেশে মাইর খাবে, এই বাংলাদেশে তাদের পিঠে মানে পিলারের সাথে বাইন্দা রাখবে, তখন তাদের মনে পড়বে, আরে কত দূর চলে আসলাম। হুম, এই দিন দিন না। তুমি আমেরিকায় থাকো, কানাডায় থাকো, ইউরোপে থাকো বা বাংলাদেশে, যে বিষ বাষ্প ছড়াচ্ছ সমাজে, যে বিষ বৃক্ষ তোমরা তৈরি করেছো, সেই বিষ বৃক্ষের নিচে পানি দিয়েছো, তুমি যে নেটওয়ার্কেরও হও না কেন, শাস্তি তোমাকে পেতে হবে। কার্মা ইজ এ বিচ বলে না? আসছে আসছে ধেয়ে আসছে। ইউনিচার বাংলাদেশ কি আমাদের উপহার দিল তা তো আমাদের কাছে স্পষ্ট। আজ এই দেশের বীর পুরুষরা বিয়ে করবে, বিয়ে 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 করবে তো করবে। মানে মনস্তত্ত্বটা ভাবেন।
বিয়ে মানে কি ফাইজলামি? একটা কমিটমেন্ট। শুধু বিয়ে কেন, কারোর সাথে প্রেমের চুক্তি হলেও সেটা একটা বৃহৎ কমিটমেন্ট। দুটো মানুষের স্বপ্ন, দুটো মানুষের সংসার। তো আপনি চাইলেই হুট করে ভেঙে দিতে পারেন না। আপনার মনে পড়লো যে আচ্ছা আমার ভাল লাগে না, আমার তারে এখন ভাল লাগে। তো এই ভাল লাগার কথা আগে কোথায় আসলো? মানে ছিল কোথায়? আপনি আ রহিমারে বিয়ে কইরা আপনি পরে বললেন যে, "না আমার করিমারে ভাল লাগে।" তো রহিমারে বিয়ে করছেন কেন? সংসার, একত্রে স্বপ্ন গাঁথা এগুলো কোনো মানে কোনো ফাইজলামি না। তাও মানুষ প্রতারিত হলে আ যেহেতু বিয়ে একটি লিখিত চুক্তি, সামাজিক চুক্তি, আ এর মধ্যে কেউ যদি সেই চুক্তি ভঙ্গ করে তাহলে আদালতের কাছে যাওয়ার সুযোগ ছিল। এখন আদালত বলে দিচ্ছে, এই দেশ পুরুষের দেশ। এই দেশ মুসলমান পুরুষের দেশ। পুরুষের দেশ বললে ভুল হবে। মুসলমান পুরুষের দেশ। এই দেশে মুসলমান পুরুষরা যা খুশি তাই করবে। আবার হিন্দুদের বেলায় দেখেন নারীরা আ পৈতৃক কোনো সম্পত্তি পায় না। স্বামীর সম্পত্তি সেভাবে পায় না। কারণ বলা হচ্ছে, তুমি পুরুষের আসলে ফার্নিচার। পুরুষের বাড়িতে থাকবে, বড় হয়েছো পুরুষের বাড়িতে, মরবে পুরুষের বাড়িতে, তোমার নিজস্বতা বলে কিছু নাই, সম্পত্তি হবে না। এটা আসলে আমাদের এই বাংলাদেশী নারী পুরুষ হিন্দু বলেন মুসলিম বলেন এদের আসলে বিবেক বিবেচনা নিয়ে আমার আর তেমন কিছুই বলার নাই। আমার মনে আছে হিন্দু নারীদের সম অধিকার নিয়ে যারা লড়ছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে ছিল এই গোবিন্দ প্রামাণিকদের মতো দালাল, এবং এই গোবিন্দদের পক্ষে ছিল পুরুষতন্ত্রের কিছু হিন্দু কাওয়ার্ডরা। তোদের লজ্জা করে না? নারীদের মুক্তি দিবি না আবার উন্নতি? হুম, নারীদের বস্তাবন্দি করে রেখে ইসলামিস্টদের কি অবস্থা? এই উদাহরণগুলো দেখেন। ও অখণ্ড ভারত চাই, জিহাদ করব, মুসলমানদের মতো ভাবনা টাবনা। যাই হোক, এটা আসলে ধ্বংসের রূপরেখা আপনারা তৈরি করছেন নিজের হাতে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ। একটা দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেককে যারা পায়ের নিচে পিষে মারতে চায়, অবদমিত করতে চায়, তাদের ব্যাপারে তেমন কিছু আর বলার থাকে না। এই দেশে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের সাথে অন্যায় করা হয়। অপরদিকে বয়কট ভারত, দেখলেঙ্গে ভারত, আমরা ভারতের সকল পণ্য বয়কট করব, আমরা আমাদের বিশ্ব নন্দিত সাকিব আল হাসানকে দেশ থেকে বের করে দেব, তকমা দেবো, রাজনীতি কেন করছে গালাগালি করব, আবার মুস্তাফিজুর রহমানরে কিনে কেন আবার খেলতে দেয় নাই কান্নাকাটি করব, ভারত বয়কট বলবো। আরে বেটা, ভারতের কাছ থেকে শেখ। ওই 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 ভারতে লিঙ্গ বৈচিত্র্যের যারা মানুষ রয়েছেন, তোরা তো বেটা বলছো না বলস তৃতীয় লিঙ্গ, ট্রান্স মেন উইমেনদের তৃতীয় লিঙ্গ বলস, আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলস। টাকা ভারতের দিকে, তাদের প্রেসিডেন্ট আদিবাসী। দেখ, সমকামীদের অধিকার ওই দেশে রয়েছে। হক নামের যে সিনেমাটি, সেই যে সাফারিংস 1980-র সেই ঐতিহাসিক রায়, সেই বানু বেগম সম্ভবত, আমি একটু নামটা দেখে বলি, এই নামটা না দেখে বলা অন্যায় হয়ে যাবে, যিনি এত সংগ্রাম করেছেন, শাহবানু বেগম। তার যেই লড়াইকে কেন্দ্র করে সিনেমাটি হয়েছে হক, সদ্য মুক্তি পেয়েছে। আপনারা দেখতে পারেন সিনেমাটি। আপনারা এই সিনেমাটি থেকে আসলে আমরা যারা কথা বলি এবং সেই কথাগুলোকে আপনারা বিদ্বেষ হিসেবে অনেকে দেখেন, মনে করেন যে আমরা আসলে এই জাতি বা এই গোষ্ঠীর খারাপ চাই, তাদেরকে দেখতে পারি না। আসলে আমরা কি চাই হক সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এই যে আমার মুসলিম বোনেরা, মায়েরা, হ্যাঁ, তাদের যারা স্বামী রয়েছে এবং যারা লুচ্চা বদমাস মামুনুলদের মতো, তো তাদের হাত থেকে বাঁচার আর উপায় কি রইল? আগে তো একটু লামসাম দিয়ে কোনোভাবে আটকানো যেত সালিশি বিচার। এখন ওই নারীদের মুক্তি দিয়ে বা মুক্তি তারা পেলে, তাদের অধিকার ফিরে পেলে আমার কি লাভ, আমাদের কি লাভ? আমরা নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলি। শক্তের ভক্ত হওয়া খুব সহজ, ক্ষমতাবানদের দালালি করা খুব সহজ। যারা নিপীড়িত, অধিকারহীন, সেই মানুষগুলোর জন্য কথা বলার জন্য গার্ডস লাগে, অনেক কিছু হারাতে হয়। খুবই আনন্দিত হব যাদের জন্য কথা বলি, যাদের অধিকার নিয়ে কথা বলি, তারা যদি বুঝতে পারেন এই দেশের নারীরা যেদিন জাগ্রত হবে তখন এই এই বদমাশগুলো, খমিনের মতো এই মোল্লা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। নারী শক্তিকে যারা অবজ্ঞা করেছে, মানে নারী শক্তি আবার বদনারী না, তো
আমরা এগিয়ে ঠিকই যাব, কিন্তু সেই এগিয়ে যাওয়ার জন্য কতটা পিছিয়ে আমাদের যেতে হবে সেটা সময়ের অপেক্ষা। ইউনূস সরকার, তার ক্যাঙ্গারু আদালত এবং তাদের রায়, আর অন্যান্য মোল্লা মুন্সি, রাজনৈতিক দল, এগুলোর বদমাশি তো আছেই, ভণ্ডামি তো আছেই, নারীর প্রতি বৈষম্য, আহ, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি যে বৈষম্য, সবকিছু সুস্পষ্ট। তো অধপতন তো সুনিশ্চিত। চলেন আফগানিস্তানের পথ থেকে কিছুটা হেঁটে আসি, ইরান দেখে আসি, তারপরে পিঠ চুলকারবার বলবো কি ভুলটা না করেছি। যেহেতু ভুল করবেন, ভুলের প্রায়শ্চিত্ত করবেন, করেন।